আসসালামু আলাইকুম। উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো এসএসসি এবং দাখিল 2026 সালের প্রস্তুতি এসএসসি পরীক্ষা নিয়ে। ভিডিওটা তোমাদের জন্য এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা ভিডিওটা দেখলেই পড়াটা কিন্তু সঙ্গে সঙ্গে মুখস্থ করতে পারবে, এবং সেই অনুপাতে তোমাদের কিছু টিপস দেওয়া হয়েছে যে টিপস অনুপাতে তোমাদের পড়াগুলো খুব দ্রুত মুখস্থ হবে এবং সেই সঙ্গে মনেও থাকবে। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো, তাহলে অনেক বিষয় জানতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক বিষয় জানতে পারবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। এক নজরে। 1899 সালে বরিশাল শহরে। পিতামাতা: পিতা সত্যানন্দ দাশ ও মাতা কুসুম কুমারী দাস। মাতা ছিলেন একজন স্বভাব কবি। শিক্ষা: বরিশাল ব্রজমোহন স্কুল ও কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ। অধ্যাপনা: 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর। ছিলেন আধুনিক জীবন চেতনার কবি। কবির পছন্দ অথবা প্রশ্নটা আসতে পারে কবির আজন্ম প্রিয় অথবা কবি আজন্ম ভালোবাসতেন এদেশের গাছপালা, লতাপাতা, ফুল, পাখি। কবি বা লেখক নিমগ্ন থাকতেন বা হতেন বাংলার রূপ বৈচিত্র্য দেখে। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। মৃত্যু: 1954 সালের 14 অক্টোবর কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং পরে 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। জীবনানন্দ দাশের রচিত গ্রন্থ সংখ্যা 6টি। 6টি গ্রন্থ সহজে মনে রাখার জন্য যে কৌশলটি অবলম্বন করা হয়েছে তা বারবার পড়বেন। 3-4 বার পড়ার পরে ইনশাল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। টেকনিক: বনলতা সেন রূপসী বাংলার রূপ দেখে ধূসর পাণ্ডুলিপিতে ঝরা পালক দিয়ে কবিতার কথা ও মাল্যবান লিখলেন। রিপিট: বনলতা সেন রূপসী বাংলার রূপ দেখে ধূসর পাণ্ডুলিপিতে ঝরা পালক দিয়ে কবিতার কথা ও মাল্যবান লিখলেন। এখানে কোন দেশের ভিতরে যে লেখাগুলো আপনারা পাচ্ছেন সেগুলো কিন্তু হচ্ছে লেখকের 6টি গ্রন্থ, যেমন বনলতা সেন, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, কবিতার কথা ও মাল্যবান। ছন্দ আকারে এটা মুখস্থ করে একবার নিলে কিন্তু পরবর্তীতে আপনার আর কখনো এগুলা ভুলবেন না। এবার দেখে নেব পুরো কবিতা থেকে। পুরো কবিতাটা এমনভাবে সেটিং করা হয়েছে যাতে তোমরা একবার পড়লেই পুরা পাঠটা ঠোঁটস্থ মুখস্থ হয়ে যায়। প্রথমে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ, অথবা পড়তে পারো অন্যদিকে চলে তার বিনির্মাণ, সভ্যতা একদিকে সহিষ্ণু। মাঠে থাকে চঞ্চলতা, চঞ্চলতা কোথায় থাকে? মাঠে। শীতের শিশির অথবা শিশিরের জলে ভিজবে চালতা ফুল, অথবা শীতের শিশুর ভিজবে চালতা ফুলে, অথবা চালতা ফুলে কিসে ভিজবে? শিশিরের জলে। মানে প্রশ্নটা তোমার এ পাশ থেকে ও পাশ থেকে দুপাশ থেকে পড়বে, তাহলে কিন্তু তোমরা কখনোই ভুলবে না। কবিতাটিতে যে পাখির ডাক শোনা যায় অথবা যে পাখির নাম রয়েছে কবিতায় সেটা হচ্ছে লক্ষ্মী পেঁচা, অথবা কবিতায় হচ্ছে কোন পাখির নাম পাওয়া যায়? লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা, মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? লক্ষ্মী পেঁচার। চরের খুব কাছে এসে লেগেছে খেয়া নৌকোগুলো, খেয়া নৌকোগুলো কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে। একবার এ পাশ একবার ও পাশ। কবিতাটিতে উল্লেখ আছে এশিরিয়া ও ব্যাবিলনীয় সভ্যতার নাম। ব্যাবিলনীয় সভ্যতা ও এশিয়ার সভ্যতার উল্লেখ আছে কবিতাটিতে। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু জগতের সৌন্দর্যের মৃত্যু নাই। মরণ নেই মানুষের স্বপ্নের। কিসের মরণ নেই? মানুষের স্বপ্নের। স্থায়ী হয়ে গেছে ব্যাবিলন বা ব্যাবিলন, বানানটা দুভাবেই দেখবে, অথবা স্থায়ী হয়ে আছে ব্যাবিলন। নদী স্বপ্ন দেখবে নক্ষত্রের তলে, নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে কি? নদী। লক্ষ্মী পেঁচা গান গাইবে তার লক্ষ্মীর তরে। চারিদিকে শান্ত বাতি এবং ভিজে গন্ধ, মৃদু কলরব। এশিয়া ও ব্যাবিলনের গল্প পৃথিবীতে বেঁচে রবে চিরকাল। পৃথিবীতে কি চিরকাল বেঁচে রবে? এশিয়া ও ব্যাবিলনের গল্প। কবিতায় কবিতার মৌলিক প্রেরণা প্রাকৃতিক রহস্যময় সৌন্দর্য। প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না, বিচিত্র বিবর্তনের মধ্যেও। কবি না থাকলেও প্রকৃতি তার ঐশ্বর্য নিয়ে তৃপ্ত করে যাবে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে। এক সময় চলে যেতে হয় প্রত্যেক মানুষকেই। শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি হয়, যুগ যুগান্তে তার কোনো শেষ নেই। বিলীন হয়ে গেছে মানুষের গড়া অনেক সভ্যতার। নদী নালাতে চলে খেয়া নৌকোগুলো, সব শেষ হয়ে যায় না মৃত্যুতে। আমি চলে যাব, কবি চলে যাবেন,
পরপারে। এশিরিয়া সভ্যতা আজ ধুলোই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওটা এমনভাবে উপস্থাপন করতে যাতে তোমরা 2-4 বার কিন্তু পড়লে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তোমরা মনে রাখবে, পড়া কিন্তু 3ভাবে মুখস্থ করা যায়। এক হচ্ছে নিজে একটু এমনভাবে পড়বে যাতে নিজের শব্দটা একটু কান পর্যন্ত পৌঁছে, তারপরে চিল্লায় না, তারপরে কারো কাছ থেকে পড়া শুনে শুনে মুখস্থ করা যায়, আরেকটা হচ্ছে লিখে। এই 3ভাবে যদি তোমরা কখনো পড়া মুখস্থ করো তাহলে মনে রাখবে এই পড়া দীর্ঘদিন তোমাদের মনে থাকবে, কখনো হারাবে না। এই পড়াগুলো তোমরা এইভাবে পড়ার পর তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ ভালো ফলপ্রসূ হবে। আমি তোমাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমি যে প্রশ্নগুলো যে প্যাটার্নে বা যে ধরনের সাজিয়েছি, এই প্যাটার্নগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা 100% অ্যান্সার কিন্তু করতে পারবে, বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্ন এবং হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আমি খুব শীঘ্রই তোমাদের সামনে সেই ধরনের একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো, যে ধরনের প্রশ্নগুলোর ধরনের সম্পর্কে তোমরা অনুধাবন হতে পারো এবং প্রশ্ন যাতে তোমরা 100% অ্যান্সার করতে পারো, সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক আইডি রয়েছে শাহরিয়ার রায়হান, তোমরা এখানেও হচ্ছে আইডিটা আমার ফলো করে রাখতে পারো। এখানে আমি তোমাদের ব্যতিক্রমী কিছু আয়োজন এবং জ্ঞান জানার জন্য এবং বোঝার জন্য কিছু ভিডিও এখানে ছাড়ি, যেগুলো জানলে তোমরা এবং সে সাথে যারা দেখবে তারাও ভালো উপকৃত হতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, সে পর্যন্ত ভালো থেকো।